গুড মর্নিং। সব ভালো আছো আশা করি। আজকে ভেক্টরের সেকেন্ড লেকচারে চলে এসেছি। এবার আমরা ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। তো ব্যাপার যেটা হচ্ছে, আমরা যোগ শিখেছিলাম কবে? সেই খুবই ছোট্ট ক্লাসে, হয়তো ক্লাস 1-এ। সেই সময় প্রথমে আমাদের সংখ্যাগুলো শেখানো হয়েছিল, তারপরে আঙুল গুণে হোক, দাগ টেনে হোক, আমাদের যোগের কনসেপ্ট দেওয়া হয়েছিল। তো সেগুলো শিখতে আমাদের বেশ কষ্ট হয়েছিল ছোটোবেলায়। তো যাই হোক, আজকে নতুন এক ধরনের যোগ আবার শিখব। ছোটোবেলাটা যেন আবার ফিরে আসছে। এবার কিন্তু ভেক্টরের যোগ। তো ছোটোবেলায় যে যোগ শিখেছিলাম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 2+3 কত হয়েছে? অল টাইম 5। তো এই 2+3 5, এটা সবসময়ই 5। সে তুমি বাড়িতে বসে যোগটা করো, বা স্কুলে গিয়ে, বা আমেরিকাতে বসে, বা চাঁদে গিয়ে বসে করলেও 2+3 কিন্তু 5ই হবে, অন্য কিছু হবে না। যেমন ধরো, তোমার কাছে 2টো বই আছে, তোমার বন্ধুর কাছে 3টে বই আছে, টোটালে কটা বই আছে? সোজা কথা যোগ 5টা। তুমি দোকান থেকে 2 কেজি চাল কিনলে, তোমার বন্ধু 3 কেজি চাল কিনলো, এক জায়গায় করলে কত কেজি চাল হলো? 5। আলাদা কিছু হবে না। এবার ভেক্টরের বেলায় কিন্তু শুধু মান না, ডিরেকশান বা দিকেরও একটা ব্যাপার আছে। ফলে সেক্ষেত্রে যে 2 আর 3 যোগ করলে সবসময় 5ই হয়ে যাবে, তার কিন্তু কোনো মানে নেই। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি হাঁটছো, এই দিকে গেলে প্রথমে 2 মিটার, তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো 2 মিটার। শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু অবধি দূরত্ব, শর্টেস্ট দূরত্ব, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তোমরা জানো। তারপরে একই দিকে তুমি আবার গেলে 3 মিটার। তাহলে তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো? সোজা কথা, এটা ছিল শুরু আর এটা ছিল শেষ। দেখতেই পাচ্ছ যোগ হয়ে যাবে, মানে 2 + 3 = 5 মিটার। তাহলে এটা দেখে মনে হচ্ছে তাই তো, এটা তো অসুবিধা নেই, ওই আগেও তো তাই হয়েছিল স্কেলারের বেলায়, ভেক্টরের বেলায় সেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই নাই হলো। এবার একটু আমি ভিন্ন বিষয় ভাবছি। ধরো তুমি গেলে 3 মিটার, হলো শুরুর বিন্দু এটা। এবার হঠাৎ করে তোমার মনে হলো, আরে আমি তো বেশি এগিয়ে এসেছি, আমাকে তো একটু পিছোতে হবে। কি তোমার মনে হলো কে জানে, যাই হোক তুমি একটু পিছিয়ে গেলে। কতখানি পিছিয়ে গেলে? ধরো 2 মিটার। তাহলে এবার শুরুর বিন্দু কোনটা? শুরুর বিন্দু তো সেম, ওটাই। আর তোমার শেষের বিন্দু কোনটা? এটা। এবার যে ডিসপ্লেসমেন্টটা হলো সেটা কত? এবার কিন্তু 3 - 2 হয়ে যাচ্ছে, 1 মিটার। তাহলে খেয়াল করো, এই যে ডিসপ্লেসমেন্ট, দুবার ডিসপ্লেসমেন্ট হয়েছে দুটো ক্ষেত্রেই, কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্ট যখন বার করছি তখন যোগও হতে পারে, আবার বিয়োগও হতে পারে। আবার শুধু যে একই দিকে যাচ্ছ তা তো নয়, এরামও তো হতে পারে। তুমি এদিকে গেলে 3 মিটার, আবার তুমি এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে 2 মিটার। তাহলে তুমি আলটিমেটলি কতখানি গেলে? নিশ্চয়ই বুঝতে পারছো এইটুকুন, কারণ এটা শুরু আর এটা শেষ। তাহলে এই ডিস্টেন্সটা কত দেখতে পাচ্ছ? এটা যদি জ্যামিতি আমি ইউজ করি, তাহলে √3² + 2², তাহলে কত হচ্ছে? 9, 4, তাহলে কত হচ্ছে? √13। আবার যে শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে পারে তাও তো নয়, তুমি এরম গেলে, এর সঙ্গে হয়তো একটা সার্টেন অ্যাঙ্গেলে এইটুকুন গেলে, তখন ডিসপ্লেসমেন্ট কোনটুকুন? এই প্রথমে 3 মিটার গেলে, এই পরে 2 মিটার গেলে, তখন তো আবার আলাদা। তাহলে কত রকমই না ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, ভেক্টরের যখন যোগ করছি তখন যোগফলটা কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে যে ভেক্টর দুটোর মানের ওপর, তাই নয়, তার সাথে সাথে ভেক্টর দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটা কী তার উপরেও ডিপেন্ড করে যাচ্ছে। আসলে এই যে প্রথমে যে দুটো পেয়েছি না, এই দুটো একদম টার্মিনাল, মানে প্রান্তিক কেস। মানে যোগ করলে ম্যাক্সিমাম ভ্যালু কত পেতে পারি না? 5। আর যোগ করলে মিনিমাম ভ্যালু কত পেতে পারি? 1। আসলে এই 5 আর 1-এর মাঝে অসংখ্য রকমের মান সম্ভব, যদি ওদের মাঝের অ্যাঙ্গেলটা পাল্টায়। তাহলে স্কেলারের যোগ যেমন খুবই সহজ কথা ছিল, 2+3 করলে 5ই হবে। ভেক্টরের বেলায় একটা ভেক্টরের ভ্যালু 2 আর একটা ভেক্টরের ভ্যালু 3, সেটা যোগ করলে যে 5ই হবে এমন কোনো মানে নেই, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এটা সত্যি কথা, ম্যাক্সিমাম ভ্যালুটা 5 হতে পারে, মিনিমাম ভ্যালুটা 1 হতে পারে।
তার মাঝে যত রকম মান সম্ভব সবই হতে পারে। তাহলে সত্যিই তো স্কেলারে যেটা করলাম ছোটোবেলায় মনে হয়েছিল খুব কঠিন, সেটাই তো সহজ ছিল। এ তো অদ্ভুত কথা, যোগ করছি, অ্যান্সার একরকম না অসংখ্য রকম হতে পারে। তাহলে তো এটাকে তো আবার কায়দা করতে হবে, না হলে তো আবার ঝামেলা বাড়বে। তো কী করে কায়দা করব ভেক্টরগুলোকে, কী করে বুঝবো যে দুটো ভেক্টর যোগ করলে মানটা কত আসবে? আবার তার সাথে সাথে দুটো ভেক্টর যোগ করছি, ভেক্টর যোগ করে যেটা পাবো সেটাও ভেক্টর হবে। তাহলে শুধু মান নিয়ে ভাবলে তো হবে না, তার সাথে সাথে দিকটাও ভাবতে হবে। তো সেই কারণে ভেক্টরের যোগের সময় আমাদের কিন্তু সাহায্য নিতে হবে জ্যামিতির। তো যে বিভিন্ন রকম জ্যামিতিক উপায় আছে ভেক্টর যোগ করার, প্রথম যে উপায় সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো চলো আমরা ত্রিভুজ সূত্র কি সেটা বুঝে নিই। তা ত্রিভুজ সূত্রে তো একটা ত্রিভুজ থাকবেই। তো আমি বোঝানোর জন্য প্রথমে একটা ত্রিভুজ আঁকিয়ে নিচ্ছি। এই ধরো একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। তো এই যে এবিসি ত্রিভুজ, এর দুটো বাহু ধরো এসি বাহু আর সিবি বাহু, দুটো ভেক্টরকে একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করেছে। মানে প্রকাশ করা মানে এই এসি বাহুর যে লেন্থ সেটা হচ্ছে ওই ভেক্টরটার মান। ধরো এসি বাহু প্রকাশ করেছে এ ভেক্টরকে মানে ও দিকে, আর সিবি বাহু প্রকাশ করেছে ধরো বি ভেক্টরকে মানে ও দিকে। তার মানে এ ভেক্টরের যে মান সেটা এসি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, আর দিক হচ্ছে এ থেকে সি এর দিক। একই রকম কথা এখানেও প্রযোজ্য, বি ভেক্টরের মান সিবি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, আর দিক হচ্ছে সি থেকে বি এর দিক। তা শুধু মানে ও দিকে প্রকাশ করলে হবে না, একই ক্রমে, ক্রমটা খেয়াল করো, এই ভেক্টরের যেখানে শেষ সেখান থেকে অন্যজনের শুরু। মানে যেন যদি এই ভেক্টর ডিরেকশন বরাবর যায় সেখান থেকে যেন পরের জন্য ডিরেকশনও যেতে পারছি, যেন আমাকে এরমভাবে ঘোরাচ্ছে। সব থেকে সহজে বোঝার নিয়ম হচ্ছে একজনের শেষ আর একজনের শুরু। এসি বাহু বরাবর সি বিন্দুতে এ ভেক্টরের শেষ, আবার সি বিন্দু থেকেই বি ভেক্টরের শুরু, তখন বলবো ভেক্টরগুলো একই ক্রমে আছে, একের শেষ অপরের শুরু, তাহলে ওরা একই ক্রমে আছে। তাহলে ত্রিভুজ সূত্র কী বলছে? কোনো ত্রিভুজের দুটো বাহু যদি দুটো ভেক্টরকে একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রম, নাহলে আন্দাজ পেয়ে গেছো এই দিকে ঘুরছিলাম, তাহলে বিপরীত ক্রম মানে কি, কোন দিকে ঘুরবো? এই দিকে। তার মানে এর তীর চিহ্ন কোন দিকে হবে? এই দিকে। তাহলে বিপরীত ক্রমে কি, এই দুটো ভেক্টরের লব্ধি বা রেজাল্ট্যান্টকে মানে ও দিকে প্রকাশ করবে। তাহলে আবার বলি, কোনো ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে একই ক্রমে প্রকাশ করে, একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করছে, তবেকার গিয়ে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই দুটো ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। দেখো এটা বিপরীত ক্রম, দেখো খেয়াল করলেই বুঝতে পারবে, এরও শেষ অন্য একটা ভেক্টরেরও শেষ, শেষ বা শুরু। কিন্তু ক্রম একই ক্রম হলে কী হতো? একজনের শেষ অন্যজনের শুরু হতো। তাহলে এ ভেক্টর বি ভেক্টর একই ক্রমে আছে, আর ভেক্টর বিপরীত ক্রমে আছে। এবং যখন এরা ত্রিভুজ তৈরি করেছে তখন কি বুঝছি না, এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বা ভেক্টর অ্যাডিশন সমান কি হবে? ওই আর ভেক্টরটা হবে। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই নিয়মে গিয়ে আমি পেলাম যে কোনটা হচ্ছে ওই দুটো ভেক্টরের যোগ, সেটা হচ্ছে আর ভেক্টরের ছবি অনুসারে। তবে শুধু সেটা ভাবলেই তো হবে না, ওই আর ভেক্টরের মানটা কি হবে, আর ভেক্টরের অভিমুখটা কী হবে, সেগুলোও কিন্তু আমাদের বার করতে হবে। তো সেগুলো বার করার জন্য আবার আমাদের কার সাহায্য লাগবে? না, জ্যামিতির। তো ধরো আমি এই ছবিটাকে এবার আলাদা করে ভালো করে আঁকছি। আবার সেই এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এই দিকের বাহুটা এ ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করেছে, তাহলে এ ভেক্টর ডিরেকশন কোন দিকে? বুঝতেই পারছো, এদিকে। আর এই বাহুটা বি ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করেছে, তার ডিরেকশন বুঝতে পারছো, এই তো এই দিকে। তাহলে দুই ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত? ধরো সেটা থিটা। তাহলে কি বলছে না, 3 নম্বর বাহুটা বিপরীত ক্রমে ওদের লব্ধি আর ভেক্টরকে প্রকাশ করবে।
ত্রিভুজ সূত্র থেকে এটা পেলাম। তো এই আর ভেক্টরের মান আমি বার করতে চাই কাদের সাহায্যে? এই এ ভেক্টর, এই বি ভেক্টর এর মান, মানে এ এবং বি এবং ওদের মাঝে যে কোণ থিটা, এই তিনটে জিনিস দেওয়া আছে, এদের সাহায্যে বার করব। তাহলে আর ভেক্টরের মান বার করা মানে এ বি বাহুর দৈর্ঘ্যটা বার করা, আর আর ভেক্টরের দিক বার করার জন্য এ ভেক্টর বা বি ভেক্টর কারো একজনের সঙ্গে অ্যাঙ্গেল বার করে দিলেই হবে। তা আমি ধরো এই এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল, এটা ফাই, এটা পরবর্তী ক্ষেত্রে বার করব। আচ্ছা, এবার কাজটা করতে গেলে প্রথমে আমাকে এখান থেকে বি বিন্দু থেকে একটা লম্ব ড্রপ করে দিতে হচ্ছে। আমি এটা লম্ব ড্রপ করে দিলাম কার উপরে? না, ওই এসি এর বর্ধিতাংশের উপরে, ধরলাম ডি বিন্দুতে গিয়ে ছেদ করলো। আচ্ছা, এবার আমাদের কাজে আসি। আমরা দেখো দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে সি বি ডি। তো প্রথমে যে ত্রিভুজটা বললাম এ বি ডি, এই ত্রিভুজের অতিভুজ দেখো ওই সেই অতিভুজ বরাবরই আর ভেক্টরটা প্রকাশিত, অর্থাৎ এই অতিভুজ মানে এ বি বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে আর ভেক্টরের মান। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে আমাকে আর ভেক্টরের মান বের করা মানে। আর এই ত্রিভুজে দেখো আর একটা বাহু হচ্ছে এডি আর 3 নম্বরটা হচ্ছে বিডি। তাহলে আমরা তো জানি অতিভুজের স্কোয়ার সমান কী হয়, মানে এ বি স্কোয়ার সমান কী হয়। তাহলে ওই ছবি থেকেই লিখতে পারছি এ বি স্কোয়ার সমান কি না, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, সেটাই লিখলাম। এরপরে মাথায় রাখবে জানা থেকে অজানাগুলোকে আলাদা করতে হবে। জানা মানে যেগুলো প্রদত্ত। দেখো এই এ থেকে ডি এর মধ্যে এসিটুকুন জানা, কারণ ওটা এ ভেক্টরের মান। সিডিটা অজানা, তাহলে ওদেরকে আলাদা করে দিই। তাহলে এডি স্কোয়ারের জায়গায় লিখছি এসি প্লাস সিডি হোল স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। আচ্ছা, এটা গেল। এরপরে স্কোয়ারটা ভাঙি, তাহলে কি হচ্ছে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি প্লাস ডিবি স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস দেখো, এই দুটোকে খেয়াল করো, সিডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। আমরা যদি ছোট্ট ত্রিভুজ, সেটাও সমকোণী ত্রিভুজ সি বি ডিতে যাই, দেখো সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে সেটা সমান কী হবে? অতিভুজের স্কোয়ার। এখানে অতিভুজ বলতে সিবিটা, তাহলে ভালোই হলো, সিবিটা আমার জানা, আর দুটো অজানা সিডি আর বিডি আমি বাদ দিতে পারলাম। তাহলে সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের বদলে লিখছি সিবি স্কোয়ার। তাহলে কি লিখলাম এবার? এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি প্লাস ওই দুজনের বদলে লিখছি সিবি স্কোয়ার। হলো। আচ্ছা, এইবার এখনও কি সব অজানা বাতিল হয়েছে? না, একটা অজানা এখনও থেকে গেছে, সেটা হচ্ছে এই সিডিটা। এই সিডিটাকে যদি আমি তাড়াতে পারি তাহলে দারুণ ব্যাপার হবে, সবগুলোই জানা হয়ে যাবে। কি করে তাড়াবো? এই সিডিকে তাড়ানোর জন্য আবার ওই ছোট্ট ত্রিভুজ, কোন ত্রিভুজ? ত্রিভুজ সিবিডি এরই হেল্প নেব। তো এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো, সিডি হচ্ছে এই থিটা কোণ সাপেক্ষে ওই ত্রিভুজটার ভূমি, আর জানা হচ্ছে সিবি, সেটা হচ্ছে অতিভুজ। তোমরা জানো ভূমি আর অতিভুজ নিয়ে কসের ফর্মুলা হয়। তাহলে ভূমি সিডি বাই অতিভুজ সিবি সমান, বুঝতেই পারছো, কস থিটা হবে, এই যে অ্যাঙ্গেলটা থিটা। তাহলে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি সিডি সমান সিবি কস থিটা, সিডি সমান সিবি কস থিটা। আচ্ছা, তাহলে এই যে সিডি, তার জায়গায় আমি সিবি কস থিটাটা লিখে দিতে পারবো। তাহলে লিখে দিই। তাহলে সমান কি হলো? এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি, আর সিডির জায়গায় কি লিখবো? সিবি কস থিটা প্লাস সিবি স্কোয়ার। আচ্ছা, এইবার মানগুলো বসাই। বাহ, দেখো শুরু হয়েছিল কোত্থেকে? এ বি স্কোয়ার। এ বি মানেই আর ভেক্টরের মান,
মানে আর লিখতে পারি। তাহলে আর স্কোয়ার সমান কি হলো দেখি, এসি স্কোয়ার। এসি মানে এ ভেক্টরের মান, তাহলে এ লিখতে পারি, যোগ 2a, এসি মানে আবার এ, সিবি, সিবি মানে দেখতে এই সিবি, সিবি, সিবি মানে দেখো বি ভেক্টরের মান, তাহলে বি লিখতে পারি 2ab cos থিটা। আবার দেখো সিবি স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে লব্ধির মান আর সমান কী দাঁড়াচ্ছে না, √a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab cos থিটা। তাহলে এইভাবে আমরা লব্ধির মানটা পেয়ে গেলাম। দেখো ওই ভেক্টর, যে দুটো ভেক্টরে লব্ধি বার করেছিলাম এ আর বি, তার মান আর তাদের মাঝের যে কোণ থিটা, এইগুলোর সাহায্যে কিন্তু লব্ধির মানটা বার করা গেল। তাহলে এইভাবে জ্যামিতিক পদ্ধতির সাহায্যে খুবই সহজে লব্ধির মানের রাশিমালা বার করা সম্ভব। এবং এখানে দেখছো অ্যাঙ্গেলটা পাল্টালে লব্ধির মানও কিন্তু পাল্টাবে। ভেক্টর দুটো তো আর পাল্টাতে পারছি না, ওদের মাঝে অ্যাঙ্গেল পাল্টাচ্ছি, তাহলে কি লব্ধির মানও পাল্টে যাচ্ছে। তো এ তো গেল মান। তবে শুধু মান বলে দিলে তো হবে না, তার সঙ্গে দিকটাও ভাইটাল, কারণ এটা তো ভেক্টর, ভেক্টরের মান দিক দুটোই আছে। মানটা নয় আমরা বার করলাম, কিন্তু দিক না বার করতে পারলে তো অর্ধেক কাজই হলো না। তো চলো এবার আমরা দিকটা বার করে নিই। বোঝার সুবিধার্থে আমি ওই আগের পাতার ছবিটা আবার আঁকিয়েছি। তো আমাদের দিক নিয়ে ভাবতে হবে, একটু আগেই বলেছি আর ভেক্টরের দিক বোঝানোর জন্য কোনো একটা ভেক্টর, ধরো এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা যেটা ফাই দেওয়া আছে ওটা বার করে দিলেই হবে। তো সেটা করার জন্য আবার সেই বড় ত্রিভুজ এ বি যেটা ডি, তারই সাহায্য নেব। তো দেখো এই ত্রিভুজ থেকে যদি আমরা ট্যান ফাই লিখি, ট্যান ফাই, তাহলে কি আসছে, ট্যান ফাই মানে লম্ব বাই ভূমি। তাহলে ফাইয়ের ঠিক উল্টো দিকে যে বাহুটা মানে বিডি সেটাই লম্ব, আর ভূমি কোনটা, নিচেরটা যেটা অ্যাঙ্গেলের সঙ্গে জুড়ে আছে মানে এডি। আবার সেই আগের মতো কাজ করব, সেটা কি জানা থেকে অজানাগুলোকে আলাদা করা। বিডিটা পুরোটাই অজানা থাকলো, এডি এর মধ্যে এসি পোর্শনটা জানা আর সিডি পোর্শনটা অজানা, আচ্ছা আলাদা হয়ে গেল। এইবার এই বিডি আর সিডির মানটা আমাদের জানতে হবে। তো বিডির মানটা কি করে পাবো, আবার ওই ছোট্ট ত্রিভুজ সিবিডিতে যাও, সেখানে দেখো সাইন থিটা নাও, সাইন থিটা কি না ভূমি এই লম্ব বাই অতিভুজ, লম্ব দেখো ওখানে বিডি, মনে রাখবে অ্যাঙ্গেলের উল্টো দিকে লম্ব থাকে, আর অতিভুজ খেয়াল করো, অতিভুজ হচ্ছে সিবি, সিবি তো জানা। তাহলে কি পেলাম, তাহলে পেলাম এই বিডি সমান সিবি সাইন থিটা। আর ওই ত্রিভুজ থেকেই একটু আগে আমরা কিন্তু সিডি বার করেছি, সিডি সমান একটু আগে কী বার করেছিলাম না ওই সিবি, কিন্তু কস সাইন থিটা না কস থিটা। তাহলে এই যে দুটো মান আমরা বার করে নিলাম, সেগুলো আবার বসিয়ে দিই, তাহলে তো আমার কাজ হয়ে যাবে। তাহলে সমান কি হচ্ছে, বিডি, বিডির জায়গায় সিবি সাইন থিটা বাই এসি প্লাস সিডির জায়গায় হয়ে গেল সিবি কস থিটা। তাহলে এইবার যদি ভ্যালুগুলো পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে, সিবি, সিবি মানে হচ্ছে দেখো বি ভেক্টরের মান মানে বি, তাহলে বি সাইন থিটা, এসি, এসি দেখো এ ভেক্টরের মান তাহলে এ, প্লাস সিবি মানে আবার বি কস থিটা। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে অ্যাঙ্গেল ফাই সমান কি হয়ে গেল না ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এইভাবে আমরা দেখো আবার এ বি এবং থিটার সাহায্যে ফাইটা বার করতে পারলাম। তাহলে আমি বলতে পারবো কি, ফাই বেরিয়ে গেলে যে এ ভেক্টরের সঙ্গে ফাই কোণে আর ভেক্টরটা আছে, তাহলে আমি দিকের ব্যাপারটা বোঝাতে পারলাম। ফর্মুলাটা মুখস্থ রাখবে, তবে পরীক্ষায় তো আর এ বি কোনটা বলে দেওয়া থাকবে না, তখন আমরা বিভিন্ন মান দেওয়া থাকবে, সেই মানগুলোর মধ্যে কোনটা বি এর জায়গায় বসবে কোনটা এর জায়গায় বসবে সেটা বুঝবো কী করে। সেটা বোঝা খুবই সহজ, সেটা আমরা আমাদের বাড়ির আশপাশ থেকেই বুঝে নেব। কেমন, পাশের বাড়ি
পাশের বাড়ির লোকের সঙ্গে ঝামেলাই বেশি হয়, এ চিরন্তন সত্য। তাহলে এখানে এই যে আর ভেক্টরের দিক বার করতে চাইছি কার সঙ্গে? এ ভেক্টরের সঙ্গে। আর ভেক্টরের দিক বার করতে চাইছি এ ভেক্টরের সঙ্গে। তাহলে ভেবে নাও আর ভেক্টরের পাশের বাড়িতে কে আছে? এ আছে, এ ভেক্টর। তাহলে পাশের বাড়ির সঙ্গে মোটেও ভাব নেই, খুবই ঝামেলা। তাহলে একে আগে নেব না? একে আগে নেব না, তাহলে অন্যজনকে আগে নেব। কে? বি। তাহলে আমার ফর্মুলায় বি আগে আসলো, বি সাইন থিটা বাই, এবার পাশের বাড়িকে না নিলেও না, ওকে নিলাম এ প্লাস বি কস থিটা। তাহলে উপরে কোন মানটা লিখবো সেটা বোঝার জন্য বুঝতে হবে কার সঙ্গে অ্যাঙ্গেল নিচ্ছি। যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা নিয়েছি সেই ভেক্টরকে আগে লিখবো না, অন্য ভেক্টরটাকে আগে লিখবো, যে সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এইভাবে ভাবলে পরে মান বসাতে গিয়ে কোনো অসুবিধা হবে না। যেমন একই নিয়মে যদি আমরা এই কোণটা মানে ভেবে নিতাম যে আর ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণটা বিটা দিয়ে যদি আমরা ট্যান বিটা লিখতাম, তাহলে কি লিখতাম দেখি। তাহলে পাশের বাড়ির কথা ভাবো, এবার বিটা কোণটা কার সঙ্গে? বি এর সঙ্গে। তাহলে বিকে আগে নেব না, আগে কাকে নেব? একে। তাহলে হয়ে গেল এ সাইন থিটা বাই, এবার বিকে নিতে বাধ্য হচ্ছি, বি প্লাস এ কস থিটা। তাহলে এইভাবে মাথায় রাখবে, তাহলে কখনোই ফর্মুলাটা লিখতে আর মান বসাতে গিয়ে কোনো ভুল হবে না। তাহলে দেখো, যেই দুটো ভেক্টর প্রকাশিত হলো একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা, সঙ্গে সঙ্গে তাদের লব্ধি প্রকাশিত হলো তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, এবং আমরা সেই লব্ধির মানও বার করতে পারলাম, দিকও বার করতে পারলাম। মানটা কি শিখলাম? √a² যোগ b² যোগ 2ab cos থিটা। আর দিকটা কি দেখলাম? যে কারোর সঙ্গে এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল যদি ফাই হয়, তাহলে ফাই সমান ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। আর এটা মনে রাখার জন্য একটা দারুণ কনসেপ্ট দিলাম, পাশের বাড়ির। তবে হ্যাঁ, পাশের বাড়ির সঙ্গে ভাব ভালোবাসা রাখাই ভালো, ঝামেলাতে না জড়ানোই ভালো। তাহলে আশা করি তোমরা খুব সহজে এরপরে এই ট্রায়াঙ্গেল যে নিয়ম, ত্রিভুজ সূত্র, তার সাহায্যে ভেক্টরের যোগটা করে ফেলতে পারবে। এবার এই যোগ সম্বন্ধীয়ই কয়েকটা বিষয়ে চলে আসছি। ধরো দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, ওদের ডিরেকশন সেম, তার ফলে আমি একই রেখায় আঁকিয়েছি। একই রেখায় না থাকলেও চলবে, ওরা পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং একই অভিমুখে ওরা ক্রিয়াশীল। তাহলেই বুঝবো যে ভেক্টর দুটো একই দিকে ক্রিয়াশীল, এবং ওদের মাঝে যে অ্যাঙ্গেল সেটা কত হয়ে যাবে তখন? 0 ডিগ্রি। তাহলে যদি এটা হয়, তাহলে একটু আগে যে আমরা ফর্মুলাগুলো শিখলাম, যেমন ভেক্টর যোগের যে ফর্মুলাটা শিখলাম, দেখো সেই ফর্মুলা কি হচ্ছে। সেই ফর্মুলা থেকে আমি পাচ্ছি এই r = √a² প্লাস b² প্লাস 2ab cos 0 ডিগ্রি। তাহলে cos 0 মান কত? cos 0 মান তো 1। তাহলে এটা সমান কি হয়ে গেল? √a² যোগ b² যোগ 2ab। আর সেটা মানে আমি কি লিখতে পারি? এটা তো a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে √a প্লাস b হোল স্কোয়ার, তার মানে সোজা কথা a প্লাস b। তাহলে খেয়াল করো, তাহলে কি পেলাম? যে যদি দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়, একই অভিমুখে, তাহলে ওদের যোগ করা আর একটা সাধারণ স্কেলারের যোগ করার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট নর্মাল যোগ হবে, a প্লাস বি। এবার দিকের ব্যাপারটা আসি। দিকের ফর্মুলাটা কী ছিল দেখি। দিকের ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ এটা। তাহলে এখান থেকে ফাই সমান কী লিখবো? এবার দেখি ফাই সমান কী লেখা যায়। ফাই সমান ট্যান ইনভার্স বি, থিটা তো 0 সাইন 0 বাই এ প্লাস বি কস 0। তো দেখতেই পাচ্ছ সাইন 0 তো 0 হয়, তাহলে উপরে তোমার সাইন 0 0, উপরটা 0, মানে পুরোটাই বিট 0 হয়ে গেল, মানে সোজা কথা ট্যান ইনভার্স 0। তোমরা সবাই জানো ট্যান 0 ডিগ্রির জন্য 0 হয়। তাহলে ফাইয়ের মান কত হয়ে গেল? 0 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে আমরা কী পেলাম? যে দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, মানে ওদের মাঝে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে যোগ করতে গিয়ে কি নর্মাল যোগ করলে হয়ে যাবে, আর আমাদের এই ঝামেলাজনক নিয়মে যেতে হবে না। আর দিকটা কী হবে? ওই দুটো ভেক্টর যেদিকে, লব্ধি ভেক্টরের দিক কিন্তু সেই দিকে হবে, অ্যাঙ্গেল 0 থেকে, সেটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ধরো ভেক্টর দুটো পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল। তার মানে কি? একটা ভেক্টর যেদিকে, ধরো এ ভেক্টর যেদিকে, বি ভেক্টর ঠিক তার উল্টো দিকে। তাহলে এবার এদের মাঝের অ্যাঙ্গেল কত হবে? এ যেদিকে তার বিপরীত দিকে, তার মানে থিটা সমান হয়ে গেল 180 ডিগ্রি।
তাহলে তখন ওই লব্ধির মানের যে ফর্মুলা একটু আগে দেখলাম সেটা থেকে আর সমান কী হবে দেখো, ভাবো, রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab কস 180 ডিগ্রি। আচ্ছা, কস 180 তো -1 হয় নিশ্চয় জানি আমরা। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার -2ab। এ স্কোয়ার যোগ বি স্কোয়ার -2ab কি উত্তরটা কি সবাই জানি, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল a মাইনাস বি। তাহলে অদ্ভুত ব্যাপার, পরস্পরের বিপরীত অভিমুখে যদি ভেক্টরগুলো থাকে যোগ করতে গিয়ে আলটিমেটলি কী করছি? বিয়োগ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেক্ষেত্রেও ডিরেকশানটা কী হবে? আবার যদি আমরা ওই ফাই সমান ওটা লিখি, মানে ট্যান ইনভার্স দিয়ে যেটা শিখলাম, তাহলে কি আসছে? ট্যান ইনভার্স বি সাইন 180 বাই এ প্লাস বি কস 180। উপরে দেখো আবার 0 হয়েছে, সাইন 180ও 0। তার মানে সেই অ্যাঙ্গেল কি তুমি 0 বলতে পারো বা 180 বলতে পারো। ট্যানের 180তেও ট্যান 0 হয়। তার মানে এবারেও লব্ধি ভেক্টরগুলোর সঙ্গে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আসলে লব্ধি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? এটা দেখতে পাচ্ছ এ ভেক্টরটা মানে বেশি আর বি ভেক্টরের থেকে। তাহলে লব্ধি ভেক্টরটা ডিরেকশন হবে এ ভেক্টরের দিকে, মানে বড় মানের ভেক্টরের দিকে। তার মানে লব্ধি ভেক্টরের এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল হবে 0 আর বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল হবে 180। তাহলে ভেক্টরের যোগ করতে গিয়ে বিয়োগও কিন্তু স্কেলারের মতো হয়ে যেতে পারে। তাহলে এবার থেকে মাথায় থাকলো, দুটো ভেক্টর যদি একই অভিমুখে হয় নর্মাল যোগ করব স্কেলারের মতো, a প্লাস বি, অ্যাঙ্গেল হবে 0। আর যদি ভেক্টর দুটো বিপরীত অভিমুখে হয় তাহলে যোগ করতে গিয়ে কিন্তু আমরা বিয়োগ করব। সেক্ষেত্রে অ্যাঙ্গেল 0 বা 180 ভাববো। 0 কার সঙ্গে ভাববো? বড় মানের ভেক্টরের সাথে। আচ্ছা, এবার তৃতীয় কেসে আসি, এবং এটাই শেষ আমার কেস। কেমন? ধরো ভেক্টর দুটো পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। একটা ভেক্টর এ ভেক্টর যেদিকে, বি ভেক্টর তার সাথে কত কোণে? না 90 ডিগ্রি কোণে। তাহলে কি হবে? একই ফর্মুলায় আসি, আর সমান রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab কস 90। কি মনে আছে তো কস 90 এর মান কত? কস 90 এর মান কত হয়? 0। তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে গেল। তাহলে কি হলো? রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আমরা ঠিক অতিভুজের ফর্মুলার মতো লিখে দেবো, লব্ধি ভেক্টর সমান রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। আর সেক্ষেত্রে অ্যাঙ্গেল কী হবে? সেক্ষেত্রে ওই ট্যান ফাই সমান কী হচ্ছে দেখো, ওখানে কী ছিল মনে মনে ভাবি, বি সাইন থিটা। তাহলে বি সাইন 90 এবার বাই এ প্লাস বি কস 90। তাহলে সাইন 90 তো 1 আর কস 90 তো 0। তাহলে কি হয়ে গেল? বি বাই এ। তাহলে এক্ষেত্রেও ডিরেকশানটা অবশ্যই কার সঙ্গে ডিরেকশন? এ ভেক্টরের সঙ্গে ডিরেকশন। সেক্ষেত্রে ট্যান ফাই সমান বি বাই এ, বা ফাই সমান কী হবে? ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। তাহলে এই সব স্পেশাল কেসের ফর্মুলা মুখস্থ রাখলে কী হবে? তুমি অনেক সহজে কাজটা করতে পারবে যখন এই সব অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে। তাহলে আজকে আমরা ভেক্টর যোগটা কোথায় আলাদা স্কেলারের থেকে সেটা শিখে নিলাম। তারপরে ভেক্টর যোগের একটা নিয়ম শিখলাম, সেটা ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের অনেক নিয়ম আছে, এরপরে সামান্তরিক সূত্র পাবো, বহুভুজ সূত্র পাবো। তো আজকে ত্রিভুজ সূত্রটা ভালো করে শিখে নিলাম এবং অ্যাঙ্গেলের বিভিন্ন মানের জন্য রেজাল্টগুলো কী কী হয় সেগুলো দেখলাম। তো এই ভিডিওটা বেশ কয়েকবার দেখো, আশা করি পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ডাউটটা ক্লিয়ার করার পরে কিন্তু আমরা সামান্তরিক সূত্রে ঢুকবো। তো ভালো করে ভিডিও দেখো, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটাকে শেয়ার করো যাতে যাদের প্রয়োজন আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। সেই উদ্দেশ্যেই ভিডিও বানানো, যাতে কোনো ছাত্রের মনেই ডাউট না থাকে এই ব্যাপারগুলো নিয়ে। ভালো থেকো, তাহলে এখানেই শেষ করছি।